নমস্কার বন্ধুগণ, সবাইকে ইমেন্স ভিশন চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আগের ভিডিওটা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের মাঝেই সেটা বন্ধ হয়ে গেছিলো। সেই ভিডিওটা আমরা এখানে কমপ্লিট করব। তো আমরা এই ভিডিওতে কার্বোহাইড্রেটের বিভিন্ন ভাগ সম্বন্ধে আমরা জেনেছিলাম, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড বলতে যেগুলোতে একটি মাত্র সুগার চেন থাকে তাদের মনোস্যাকারাইড বলা হয়। অলিগোস্যাকারাইড যাদের 2টি থেকে 10টি পর্যন্ত সুগার চেন থাকে তাদের অলিগোস্যাকারাইড, এবং 11টা থেকে ইনফানাইট পর্যন্ত সুগার চেন থাকলে তাকে বলা হয় পলিস্যাকারাইড। কিছুগুলো আমরা মনোস্যাকারাইডের উদাহরণ পেয়েছিলাম, যেমন গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড যেটাতে 6টা কার্বন থাকে, তার জন্য এটাকে হ্যাক্সোজও বলা হয়। এটার সংকেত হচ্ছে C6H12O6। আর গ্লুকোজ হচ্ছে আমাদের কি স্টার্চের মানে শর্করা জাতীয় খাদ্যের সবচেয়ে ক্ষুদ্রতম রূপ। আর ফ্রুক্টোজ হচ্ছে সেম, আমাদের কম্পোজিশন সেম আছে, যেমন C6H12O6। আর এটা হচ্ছে আমাদের ন্যাচারাল সুগার বলা হয় এটাকে, কারণ এটা ফল এবং অন্যান্য মধু এবং অন্যান্য ন্যাচারাল জিনিসে পাওয়া যায়। আর যেহেতু এই দুটার সংকেত আমাদের সেম হয়, C6H12O6, তাই এগুলো হচ্ছে কি আইসোমার, একে অপরের আইসোমার। নেক্সট গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ এটা আমাদের মিল্ক সুগারে পাওয়া যায়। আরএন এর মধ্যে রাইবোজ সুগার থাকে, ডিএনএ এর মধ্যে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। আর এটা হচ্ছে এক ধরনের প্যান্টোজ সুগার। প্যান্টোজ সুগার মানে 5টা কার্বন এখানে রয়েছে। আগের ক্লাসে এই ব্যাপারগুলো আমি অল্প অল্প বলে দিয়েছিলাম, তো আজকে শুরু করছি যখন, তো এই জিনিসগুলো আমরা একটু ডিসকাস করে নিই। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড আমি কি বলেছিলাম, 2টা থেকে 10টা পর্যন্ত আমাদের সুগার চেন থাকে, সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি অলিগোস্যাকারাইড। এবার দেখো, আমরা কি জানি যে গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড মানে একটা চেন, ফ্রুক্টোজ একটা চেন। তাহলে কি হচ্ছে, এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হচ্ছে, আমাদের উৎপন্ন হচ্ছে সুক্রোজ, আমাদের উৎপন্ন হচ্ছে, যেটা সংকেত হচ্ছে C12H22O11, বা এটাকে আমরা কি বলি, এটাকে চিনি আমরা বলি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। নেক্সট হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ হচ্ছে কি, গ্লুকোজ আর গ্যালাক্টোজকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা ল্যাকটোজ পাবো। ল্যাকটোজ এটা মিল্কে পাওয়া যায়, এটা হচ্ছে মিল্ক সুগার। এর আগে আমরা আর একটা সুগার পেয়েছিলাম যেটা কি মিল্কে আমাদের পাওয়া যায়, সেটা হচ্ছে গ্যালাক্টোজ। এখানে গ্যালাক্টোজটা আমাদের মনোস্যাকারাইড ছিল, আর ল্যাকটোজটা আমাদের ডাইস্যাকারাইড হচ্ছে। আবার কি, যে আমরা ভাত যখন সিদ্ধ করি তো যে মাড়টা থাকে, মাড়টা মানে কি ভাতের সিদ্ধ হওয়ার পর যে জলটা থাকে সেটার মধ্যে ম্যালটোজ থাকে। ম্যালটোজের মধ্যে কি কি হয়, গ্লুকোজ হয়, আর এখানে আর একটা গ্লুকোজ অ্যাড হয়। দেখো, এবারে আমাদের এখানে একটা ট্রাইস্যাকারাইডের উদাহরণ দেওয়া আছে, যেটা হচ্ছে র্যাফিনোজ। র্যাফিনোজের মধ্যে কী থাকে, গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, আর গ্যালাক্টোজ থাকে, 3টা আমাদের চেন থাকে। এবার দেখো, আমরা যে এতক্ষণ পড়লাম যে একাধিক মনোস্যাকারাইড একে অপরের সাথে যুক্ত হচ্ছে, তো যুক্ত হয় যে বন্ধন দ্বারা, সেই বন্ধনটাকে কী বলা হয়, সেই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ধন দ্বারা তারা আবদ্ধ হয় বা যুক্ত হয়। দেখো, তারপরে আমাদের হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড আমরা কি জানি, যে পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমাদের সবসময় 11 থেকে ইনফানাইট পর্যন্ত আমাদের মনোস্যাকারাইড থাকতে পারে, মানে 10টার বেশি সবসময় আমাদের কি গ্লুকোজ চেন থাকতেই হবে। গ্লুকোজ নয়, যে কোনো মনোস্যাকারাইড আমাদের 10টার বেশি যদি থাকে তাহলে আমরা সেটাকে পলিস্যাকারাইড বলি। এবারে পলিস্যাকারাইড আমাদের ব্যবহার কোথায় হয়, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, যেমন পেপার ইন্ডাস্ট্রিতে, পেপার বানাতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এক ধরনের ফাইবার থাকে যেটাকে বলা হয় রিয়ন ফাইবার। সেটা হচ্ছে কি, এটা এক ধরনের আমাদের পলিস্যাকারাইড, আর্টিফিশিয়াল এটা ফাইবার। তাছাড়া প্লান্টের যে ওয়াল থাকে, বা যেটাকে আমরা সেল ওয়াল বলি, বা বাংলাতে এটাকে বলা হয় কোষ প্রাচীর, এটাতে সেলুলোজ থাকে, আমরা জানি সবে। ওই সেলুলোজটা হচ্ছে কি এক ধরনের পলিস্যাকারাইড। আর একাধিক সেলুলোজকে যখন আমরা যুক্ত করি তখন আমরা কি এই রিয়ন নামক ফাইবারটা আমরা পেয়ে থাকি। রিয়নটা হচ্ছে সেলুলোজের একটা পলিমার। আর দেখো কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে, ফার্মা ইন্ডাস্ট্রিতে। ফার্মা ইন্ডাস্ট্রি মানে ওষুধ ব্যবসাতে।
ওষুধ ব্যবসাতে কোথায় ব্যবহার হয়ে থাকে দেখবে ইসবগুল হাস্ক, মানে যাদের কনস্টিপেশন বা পেট ঠিকমতো পরিষ্কার হয় না, ফাইবারের অভাব হয় শরীরের মধ্যে, তারা ইসবগুল হাস্ক ব্যবহার করে থাকে, তোমরা দেখে থাকবে। তো এই ইসবগুল তৈরি করতে আমাদের পলিস্যাকারাইড প্রয়োজন হয়। তাছাড়া স্যানিটারি প্যাড মেয়েরা স্যানিটারি প্যাড এবং বাচ্চাদের ক্ষেত্রে যে প্যান্টগুলো হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবজর্ব করার জন্য, সেইগুলো সব কি পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। আর আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি কি, যে উদ্ভিদে ক্লোরোফিল খাবার তৈরি করে, কিন্তু সেই খাবারকে সঞ্চয় কোথা করে? সেই খাবারকে সঞ্চয় করে মূল বা বিভিন্ন সাদা অংশে স্টার্চ রূপে সেটাকে সঞ্চয় করে থাকে। তাহলে উদ্ভিদ এবং বিভিন্ন অটোট্রফস, মানে যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, তারা ফটোসিনথেসিসের মাধ্যমে, মানে সালোক সংশ্লেষের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে, আর সেই গ্লুকোজটাকে স্টার্চ রূপে সঞ্চিত রাখে। যেমন হুইট, রাইস, গ্রেন, পটেটো, মেজ। সবচেয়ে বেশি পরিমাণে যে কার্বোহাইড্রেটটা আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে স্টার্চ। তাছাড়া কি ক্যাপসুলের যে আউটার লেয়ারটা থাকে বা আউটার কভারিংটা থাকে, সেই কভারিংটা তৈরি করতেও আমাদের স্টার্চ ব্যবহার হয়ে থাকে। পরবর্তী পলিস্যাকারাইড হচ্ছে আমাদের কাইটিন। কাইটিন কি, ককরোচের যে বা আরশোলার যে আউটার লেয়ারটা থাকে, বা যে কোনো ইনসেক্টের যে আউটার লেয়ার, আউটার বডি যেটা থাকে, এন্ডোস্কেলিটন যেটা থাকে, সেটা কি দিয়ে তৈরি হয়? সেটা কাইটিন দিয়ে তৈরি হয়। আর তাছাড়া ফাঙ্গাস যে হয়, ফাঙ্গাসের আউটার লেয়ারটা বা সেল ওয়ালটা, সেটাও কাইটিন দিয়ে তৈরি হয়। আর এটা সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট, মানে আমাদের স্টার্চের পরে সবচেয়ে বেশি পরিমাণে এটাই উপস্থিত রয়েছে। আমাদের পরবর্তী পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন আমাদের লিভারের মধ্যে সঞ্চিত থাকে। আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজ থাকে, অত্যাধিক পরিমাণে যে খাবার থেকে আমরা গ্লুকোজ পাই, সেই গ্লুকোজগুলোকে ইনসুলিন হরমোন গ্লাইকোজেন রূপে লিভারে আমাদের সঞ্চিত করে রাখে। এটা স্টোর হয়ে থাকে। আমরা যদি কোনো দিন অভুক্ত অবস্থায় থাকি বা উপাস দিয়ে থাকি, তাহলে সেই সময় এই গ্লাইকোজেনটাকে আবার গ্লুকোজ রূপে পরিণত করে নিয়ে আমরা এনার্জি পেয়ে থাকি। তাহলে আমাদের গ্লাইকোজেন আমরা জেনে নিলাম, আর এখানে আমাদের কি লিভারে এটা স্টোর করে রাখে আমাদের বডি। তারপরে হচ্ছে হেপারিন। হেপারিন এটা আমাদের রক্তে হচ্ছে অ্যান্টি ব্লাড ক্লটিং এজেন্ট, মানে রক্তের মধ্যে যাতে, মানে আমাদের শিরা উপশিরার মধ্যে যাতে রক্ত জমাট না বেঁধে যায়, ওই জন্য একটা উপাদান থাকে, সেটা হচ্ছে হেপারিন। যে কোনো ম্যামেলসের মধ্যে এটা উপস্থিত থাকে। এবার দেখো, আমরা আমাদের পরবর্তী যে খাদ্য ফ্যাট বা লিপিড যেটা বলে থাকি, সেই খাদ্যে আমরা যাব। তার আগে একটা জিনিস জেনে রাখো যে আমরা কার্বোহাইড্রেট থেকে আমরা কত এনার্জি পাই? 4.1 ক্যালোরি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা পাই। প্রোটিন, 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4.3 ক্যালোরি আমরা এনার্জি পাই। এবং ফ্যাট থেকে 1 গ্রাম ফ্যাটকে বার্নিং করলে বা ওটাকে জ্বালালে আমরা 9.3 ক্যালোরি শক্তি পেয়ে থাকি। তো সবচেয়ে বেশি পরিমাণে শক্তি কোথায় পাচ্ছি? সবচেয়ে বেশি পরিমাণে শক্তি পাচ্ছি আমরা ফ্যাট জাতীয় খাবার বা লিপিড জাতীয় খাবারে, আমরা সবচেয়ে বেশি পরিমাণে আমরা শক্তি পেয়ে থাকি। তাহলে দেখো, এর কাজ কি হয়? আমরা যখন ফাস্টিং কন্ডিশনে থাকি বা যখন আমরা উপাস অবস্থায় থাকি, সেই সময় শরীরে শক্তি সরবরাহ করে কে? ফ্যাট জাতীয় খাবার। এটা হচ্ছে মোস্ট ক্যালোরিজেনিক মানে হচ্ছে সবচেয়ে শক্তি বেশি দেয় আমাদের কোন খাবার? এই ফ্যাট জাতীয় খাবার। কত? 9.3 ক্যালোরি। আর আমাদের এখানে বলা আছে যে কি, ভিটামিনকে সলিউবেল, মানে ভিটামিনকে দ্রবীভূত করতেও আমাদের ফ্যাট কাজে লাগে। যেমন হচ্ছে ADEK, এই 4টা ভিটামিন আমাদের ফ্যাট সলিউবেল ভিটামিন। যদি আমরা এই ভিটামিন জাতীয় কোনো খাবার কোনো তৈল পদার্থের সাথে রান্না করে খাই, বা তাহলে আমাদের বডিতে অ্যাবজর্ব ঠিক মতো হয়, খুব ভালো পরিমাণে আমাদের অ্যাবজর্ব হয়। তাছাড়া কি, আমাদের ফ্যাট জাতীয়, যাদের বেশি পরিমাণে একটু ফ্যাট হয় শরীরের মধ্যে, তাদের কি হয়, যে অতিরিক্ত গরম থেকে তাদের রক্ষা করে বডিকে, শরীরকে অতিরিক্ত গরম থেকে ইনসুলেটরের মতো, মানে তাপ অপরিবাহী পদার্থের মতো এখানে কাজ করে, আর তাপ থেকে তাদের রক্ষা করে। তাছাড়া কি, বিভিন্ন হরমোন হয়, যেমন স্টেরয়েড হরমোন, 1-2টা উদাহরণ দিচ্ছি, যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। এই হরমোনগুলো তৈরি হতে আমাদের ফ্যাট প্রয়োজন, ফ্যাট জাতীয় পদার্থ আমাদের প্রয়োজন।
দেখো, আগের ভিডিওতে আমরা জেনেছি যেমন কার্বোহাইড্রেটের সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে কি, সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে গ্লুকোজ। সেরকমই আমাদের ফ্যাটের সবচেয়ে ছোট ইউনিট, মানে একটা ফ্যাটকে আমরা ভাঙতে 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 যখন একদম ছোট অবস্থায় নিয়ে আসবো তখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যায়। তাহলে ফ্যাটের সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে কি, সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা কি কি উপাদান দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। এবারে দেখো, এই ফ্যাট জাতীয় যে ফ্যাট উপাদানগুলো থাকে সেগুলো কোথায় সঞ্চিত হয়? এই ফ্যাট জাতীয় উপাদানগুলো সঞ্চিত হয় অ্যাডিপোজ টিস্যুতে। আর এই অ্যাডিপোজ টিস্যু কোথায় থাকে? স্কিনের নিচে থাকে, মানে আমাদের যে ত্বক আছে ত্বকের নিচে থাকে অ্যাডিপোজ টিস্যু। তারপর ফ্যাটের আমাদের ফ্যাট ক ধরনের হয়? ফ্যাট আমাদের মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাট মানে আমরা নর্মালি যদি বলি, আমরা যে ফ্যাটগুলো মানে রুম টেম্পারেচারে বা সাধারণ উষ্ণতায় কি হয় যে জমাট বাঁধে না, অর্থাৎ তরল অবস্থাতে যে ফ্যাটগুলো আমাদের রুম টেম্পারেচারে থাকে সেগুলো আমাদের মূলত আনস্যাচুরেটেড ফ্যাট হয়। আর যে ফ্যাটগুলো আমাদের নর্মাল অবস্থাতে কঠিন অবস্থাতে থাকে, যেমন মাখন বলো, চর্বি বলো, এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। আর আনস্যাচুরেটেড ফ্যাটের এক দুটো উদাহরণ দিচ্ছি, যেমন ভেজিটেবল অয়েল, ধরো বিভিন্ন ধরনের অয়েলগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। এগুলোর মধ্যে বিভিন্ন এক্সেপশন রয়েছে, ওগুলো আমরা পরে জানছি। এবারে এটার একটু যদি আমরা এটা নর্মাল ভাষাতে বললাম যে কীভাবে আমরা চিনবো স্যাচুরেটেড ফ্যাট আর আনস্যাচুরেটেড ফ্যাট, কিন্তু এটার অ্যাকচুয়াল টেকনিক্যাল যেটা হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কার্বনের যে বন্ডগুলো হয় ওগুলো সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, আর আনস্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে এই কার্বন বন্ডগুলো কি হয়, এগুলো হয় ডবল বন্ড দ্বারা যুক্ত থাকে। আর এই আনস্যাচুরেটেড ফ্যাটটা কী হয়, আমাদের বডির জন্য হেলদি হয় আর ইজি টু ডাইজেস্ট হয়, যেখানে আমাদের স্যাচুরেটেড ফ্যাটগুলো কি ইজি টু ডাইজেস্ট নয় আর আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এখানে দেখো আমাদের কিছু পার্থক্য আর উদাহরণ দেওয়া রয়েছে। স্যাচুরেটেড ফ্যাটগুলো কী হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বডির জন্য খুবই খারাপ, ব্যাড ফর ব্যাড ফ্যাট ফর আওয়ার বডি। এটা কী জন্য ব্যাড হচ্ছে? কারণ এটা আমাদের বডিতে কোলেস্ট্রল এবং হার্ট অ্যাটাককে লিড করে, মানে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এটার উদাহরণ কী কী হচ্ছে? অ্যানিম্যাল সোর্স, মানে যে কোনো অ্যানিম্যাল সোর্স থেকে আমরা যে ফ্যাটগুলো পাই সবগুলো কী হচ্ছে, সেগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেমন ঘি। তাছাড়া এক্সেপশন এখানে রয়েছে কি, এক্সেপশন রয়েছে যে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটাও আমরা কি জানি যে অনেক তাড়াতাড়ি ওটা জমে যায়। কোকোনাট অয়েল প্লান্ট থেকে পাওয়া যাচ্ছে। আমাদের নর্মালি প্লান্ট থেকে যত কিছু পাওয়া যায় তেলগুলো, সেগুলো কি হয়, আনস্যাচুরেটেড হয়। কিন্তু এক্সেপশন এখানে রয়েছে কি, এখানে রয়েছে এক্সেপশন কোকোনাট অয়েল, পাম অয়েল আর বনস্পতি ঘি, বা যেটাকে আমরা ডালডা বলে থাকি। এই তিনটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যদিও এগুলা প্লান্ট থেকে আমরা পেয়ে থাকি, কিন্তু এগুলো কি স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটের একটা বৈশিষ্ট্য কি, এটা সলিড হয়, রুম টেম্পারেচারের মধ্যে এটা সলিড থাকে বা কঠিন অবস্থায় এটা থাকে। আনস্যাচুরেটেড ফ্যাটে দেখো, আনস্যাচুরেটেড ফ্যাট কী হয়, আমাদের বডির জন্য ভালো হয় তুলনামূলক। এটা হার্টের প্রবলেমকে লিড করে না, বা এটা হার্টের প্রবলেম হয় না। উদাহরণ কি হচ্ছে, উদাহরণ দেখো, নর্মালি আমাদের উদ্ভিদ যে তেলগুলো রয়েছে সবগুলো হচ্ছে কি আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট, এই কিছুগুলো এক্সেপশন বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে, যেমন সানফ্লাওয়ার, মাস্টার অয়েল, অলিভ অয়েল। প্রাণী সোর্সের মধ্যেও আমরা কি জানি যে প্রাণী সোর্সের মধ্যে নর্মালি স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়, কিন্তু প্রাণী সোর্সের মধ্যেও কিছু কিছু এক্সেপশন রয়েছে। সেটা হচ্ছে কি ফিশ অয়েল, যেটা হচ্ছে ওমেগা 3 আর ওমেগা 6। তারপর দেখো, রিফাইন অয়েল আমাদের নর্মালি কোন পর্যায়ে পড়ে? রিফাইন অয়েল আমাদের মিক্সড, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড মিক্স অবস্থায় থাকে। এবারে দেখো এখানে আমাদের কি রয়েছে, আমরা একটু আগেই পড়লাম যে ঘি বা বিভিন্ন ধরনের আমরা ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট পড়লাম। তো স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কি সবগুলাই খারাপ? না, সবগুলাই খারাপ নয়। এইখানে আমরা পার্থক্যটা বুঝে যাব। দেখো, গুড কোলেস্ট্রল কোনগুলোকে বলা হচ্ছে, মানে যে স্যাচুরেটেড ফ্যাটগুলো আমাদের তুলনামূলক ভালো, কি হচ্ছে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যাদের মধ্যে থাকে সেগুলো আমাদের জন্য ভালো। কি এটা আমাদের হার্ট অ্যাটাক লিড করে না বা হার্ট অ্যাটাক হয় না অত সহজে। ব্যাড কোলেস্ট্রল হয়
যেগুলোতে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন থাকে, এগুলো আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। নর্মালি যে হাই ডেন্সিটি যে লাইপোপ্রোটিনগুলো থাকে সেগুলো কী হয় যে রক্তের সাথে মিশে যায়, ইজিলি মিশে যায়, আর সেগুলো আমাদের রক্তের সাথে বাহিত হয়। কিন্তু যে লো ডেন্সিটি যে লাইপোপ্রোটিনগুলো থাকে সেগুলো কী হয় যে আমাদের শিরা উপশিরার দেওয়ালে ওগুলা লটকে যায়, বা ওই শিরা উপশিরাটাকে ধীরে 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 জাম করতে থাকে, মানে ওই ধারে ধারে জমা হতে থাকে এবং শিরা উপশিরাটাকে ছোট করে দেয়, ন্যারো করে দেয়, আর ব্লকেজ সৃষ্টি করে, যার ফলে হার্ট অ্যাটাক হয়ে যায়। এখানে দেখো কিছুগুলো আমাদের উদাহরণ দেওয়া আছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের, যেগুলো হচ্ছে পিওর ঘি, বাটার এবং চিকেন। এইগুলো হচ্ছে আমাদের কি, এগুলা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের মধ্যে পড়ে। পরে দেখো নেক্সট আসছে আমাদের প্রোটিন। প্রোটিন কি, আমরা জানি যে আমাদের বডির জন্য প্রোটিন তো খুবই গুরুত্বপূর্ণ। কী জন্য গুরুত্বপূর্ণ? সবচেয়ে প্রথমে বাচ্চাদের গ্রোথের জন্য আমাদের সবচেয়ে বেশি পরিমাণে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রোটিন। আর এটা আমাদের মাসলকে রিপেয়ার করে, আমাদের মাসল তৈরি করতে সাহায্য করে। মাসল মানে মাংসপেশি, বা যেটাকে আমরা মাংস বলি আমাদের শরীরের মধ্যে। এনজাইম বা উৎসেচক যেটার মাধ্যমে আমাদের খাবার হজম হয়, সেটাকে তৈরি করতে আমাদের প্রোটিন প্রয়োজন। অ্যান্টিবডি তৈরি করতে আমাদের প্রোটিন প্রয়োজন, এবং হরমোন তৈরি করতে আমাদের প্রোটিন মাস্ট প্রয়োজন হয়। শুধুমাত্র স্টেরয়েড হরমোনগুলোর ক্ষেত্রে আমাদের প্রোটিন দরকার হয় না, বাকি যতগুলো আমরা হরমোন পাবো সবগুলোর ক্ষেত্রেই কি আমাদের প্রোটিন প্রয়োজন তৈরি করতে। আর এই যে প্রোটিন রয়েছে, এই প্রোটিনের স্মলেস্ট ইউনিট কি হচ্ছে, স্মলেস্ট ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দেখতে কেমন হয়? দেখো নামটার মধ্যে কি রয়েছে, অ্যামাইনো ক্ষার জাতীয়, আর অ্যাসিড মানে অ্যাসিডিক। অ্যামাইনো দেখো NH3 অ্যামাইনো রয়েছে, আর অ্যাসিডিক COOH, এটা অ্যাসিডিক, মানে একটা জিনিসের মধ্যেই দু ধরনেরই গুণ আছে, অ্যামাইনো অর্থাৎ ক্ষারীয়, আর অ্যাসিডিক অর্থাৎ অ্যাসিড, দুটাই রয়েছে। আর এটার মূল যে কম্পোনেন্ট রয়েছে আমাদের একটু আগে যতগুলো আমরা পড়লাম, কার্বোহাইড্রেট বলো ফ্যাট বলো, এই দুটার ক্ষেত্রে কি আমাদের কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আমাদের প্রয়োজন ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন আমাদের অবশ্যই দরকার। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন জাতীয় খাদ্যে নাইট্রোজেন পাওয়া যায়, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি, আমাদের উত্তর হয়ে যাবে প্রোটিন জাতীয় খাদ্যে নাইট্রোজেন প্রয়োজন হয়। এবারে দেখো একটু আগে আমরা জানলাম যে আমাদের প্রোটিনের সবচেয়ে ছোট একক হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কত ধরনের হয়? 20 ধরনের এখানে লেখা আছে। এখনের যে রিসার্চগুলো আছে, দেখো এই 20 ধরনেরটা আমি নিয়েছি বই অনুযায়ী, কিন্তু এখনের মূলত রিসার্চ অনুযায়ী সেটা 23 ধরনের হয়ে গেছে। তার মধ্যে অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কতগুলো, 9টা। অ্যাসেন্সিয়াল কোনগুলো? যেগুলো আমাদের বডির নিজের থেকে তৈরি করতে পারে না, আমরাকে বাইরের থেকে খাবারের মাধ্যমে, মাছ মাংস বা অন্যান্য ডাল, বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবারের মাধ্যমে আমরাকে এটাকে ইনটেক করতে হয়, নিতে হয় শরীরের মধ্যে। এটা আমাদের বডি নিজের থেকে সেলফ সিনথেসাইজ করতে পারে না বা নিজে তৈরি করতে পারে না। নন এসেন্সিয়াল মানে যে জিনিসগুলো আমাদের বডি নিজের থেকে তৈরি করে নেয়, ওই জন্য ওগুলো এসেন্সিয়াল নয়। তো নন এসেন্সিয়াল আমাদের কতগুলো হচ্ছে, নন এসেন্সিয়াল হচ্ছে আমাদের 11টা। তার মধ্যে আমাদের কন্ডিশনাল রয়েছে, আর রয়েছে নন কন্ডিশনাল রয়েছে। কন্ডিশনাল কি? কন্ডিশনাল হচ্ছে স্পেশাল কোনো কন্ডিশনে এগুলো তৈরি করে 8 ধরনেরটা, আর নন কন্ডিশনাল মানে এইগুলো আমাদের বডি এমনিতেই তৈরি করে থাকে। এবারে দেখো আমরা কি জানি যে এই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে আমাদের প্রোটিনের ক্ষুদ্রতম একক। এইগুলা কি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড আমাদের আলাদা আলাদাভাবে যুক্ত হতে থাকে, আর একটা পলিপেপটাইড চেন তৈরি করে, একটা চেনের মতো লম্বা চেন একটা তৈরি করে। আর সেই পলিপেপটাইড চেন, মাল্টিপল পলিপেপটাইড চেন যুক্ত হয়ে আমাদের প্রোটিন গঠিত হয়। কোন কোন খাবার থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি? মাংস, ডিম, মাছ, সয়াবিন, এখানে ফিশ দুবার চলে এলো, মাশরুম, কিডনি বিন, মানে ওই যে আমরা কিডনি বিনকে বাংলাতে কী বলে এখন আপাতত আমার মনে পড়ছে না। তাছাড়া মনে রাখবে যে ডায়েরি প্রোডাক্ট। কিডনি বিন মানে যে ওই বিনগুলো মোটামুটি ওই কিডনির মতো দেখতে হয় না, সিম বীজও হয়, আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাছাড়া দেখো ভাতের মধ্যে বা আমাদের রাইসের মধ্যে যে জিনিসটা অ্যাবসেন্ট থাকে সেটা হচ্ছে প্রোটিন। আমাদের শুধুমাত্র ভাত খেলে হয় না, ভাতের সাথে আরও কিছু না কিছু আমাদের প্রোটিন জাতীয় আমাদের খাবার খেতে হবে। ডাল,
মাছ মাংস কিছু না কিছু আমাকে সাথে খেতে হবে, তবে প্রোটিনের চাহিদা পূরণ হবে। কারণ কি আমরা আগেই জানি যে আমাদের খাবারের অনুপাত কী ধরনের হওয়া উচিত, 5:3:2, অর্থাৎ 5 অংশ কার্বোহাইড্রেট, 3 অংশ প্রোটিন এবং 2 অংশ ফ্যাট জাতীয় খাবার থাকা উচিত আমাদের আদর্শ খাবার। নেক্সট দেখো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস, যে এটাকে আমরা কীভাবে ভুলতে পারি, আমাদের বডির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে জল। খাবার ছাড়া আমরা কিছুদিন বাঁচতে পারবো, জল ছাড়া আরও কম সময় আমরা বাঁচবো। জলে সাধারণত পিএইচ কত হয়, পিএইচ মানে হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। অ্যাসিডিক না বেসিক, এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল নেচারে হয়, অর্থাৎ না অ্যাসিডিক হয় না বেসিক হয়। বেসিক মানে ক্ষারীয়, অ্যাসিডিক মানে আম্লিক। আমাদের বডিতে যদি আমরা হাড়ের ওজনটাকে আমরা বাদ দিয়ে দিই, হাড়ের যা ওজন হয় সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমার বডিতে যে ওজনটা থাকবে তার 68% আমাদের ওয়াটার আছে। যে কোনো ফ্রুটের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন ওয়াটারমেলন বা যেটা আমরা তরমুজ বলছি, তরমুজের মধ্যে তো 90% থাকে ওয়াটার, বা ম্যাক্সিমাম ফলের মধ্যে 80%-এর মতো আমাদের জল থাকে। পৃথিবীর মধ্যেও আমরা জানি 70% জল রয়েছে। তো এই জল আমাদের বডিতে কি কি কাজ করে, জল আমাদের বডিতে হিউমিডিটি বা আর্দ্রতা বজায় রাখে, রক্ত তৈরি করতে সাহায্য করে। এবারে দেখো রক্তগুলো যদি আমাদের কঠিন কঠিন থাকতো তাহলে যাওয়া আসা করতো কীভাবে, তো ওর ফ্লুইডিটির জন্য আমাদের কি দরকার, আমাদের জল অবশ্যই দরকার। আমরা জানি তো যে রক্তের মধ্যে 55% প্লাজমা থাকে, আর প্লাজমার 90% কি হয়, জল দিয়ে তৈরি। এবার দেখো জল আমাদের কি কি হেল্প করে, জল আমাদের ডাইজেশনে হেল্প করে, খাবার কি বলে পরিপাকে সাহায্য করে, আমাদের বডির টেম্পারেচার রেগুলেট করতে সাহায্য করে। যখন আমাদের বডি অনেক বেশি হিট হয় তখন কী হয়, ঘাম আকারে বার হয়, আর আমাদের ঘামটা ঊর্ধ্বপতনের মাধ্যমে শরীরকে ঠান্ডা করে। আর টক্সিক ম্যাটেরিয়ালকে আমাদের মূত্রের মাধ্যমে বার করে দেয়, যেটা মানুষের দেহ থেকে আমরা কি ইউরিয়া আকারে আমরা টক্সিক পদার্থকে বার করে থাকি, যেটা ফিশ বা যে কোনো জলজ প্রাণীর ক্ষেত্রে সেটা অ্যামোনিয়া, এবং পাখিদের ক্ষেত্রে বা এভিস প্রজাতির ক্ষেত্রে সেটা ইউরিক অ্যাসিড আকারে বার হয়। তাহলে আমাদের ক্লাস আজকেই কমপ্লিট হলো। নিউট্রিশনে আমাদের অলরেডি ভিটামিন দেওয়া আছে, কার্বোহাইড্রেট আমাদের হয়ে গেল, প্রোটিন ফ্যাট সব, আর ওয়াটার আমাদের কমপ্লিট হয়ে গেল। তো যারা ভিডিওতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, নিজের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও, ছড়িয়ে দাও। আর আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো, কেমন লেগেছে ভিডিওটা, ভালো লেগেছে কি খারাপ লেগেছে, কোন জায়গায় বুঝতে পারোনি, সব কিছু মেনশন করো। আমরা সব সময় তোমাদের সাহায্য করার জন্য উপস্থিত থাকছি, আর তোমরা আরও এরকমভাবে ভালোবাসা দিতে থাকো। আবার পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।